হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা করব কোষে দেখি 2 এর সরল সুদের অঙ্ক। এবং আগের ভিডিওতে আমি সরল সুদের পার্ট 1 আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এবং বিশেষ করে আমি একটা শর্ট সিরিজ চালু করেছি, যে শর্ট সিরিজে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট কোশ্চেনের অঙ্কগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো সরল সুদের যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো আমি শর্ট ভিডিওর মধ্যে দিয়ে অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা করব সিম্পল ইন্টারেস্ট, কোষে দেখি 2 এবং পার্ট 2, যেটা আগের দিন আমরা করেছিলাম, পার্ট 1 করেছিলাম। আজকে শুরু করব আমরা পার্ট 2। তো দেখো, সুদের কথা বলতে গেলে একটুখানি বলে দিই, আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম, আজকে একটুখানি মনে করিয়ে দিই। মূলধন মানে হচ্ছে যে টাকাটা আমরা জমা নিই বা যে টাকাটা ধার দিই। সময় মানে কি? সময় মানে হচ্ছে কত সময়ের জন্য বা কত দিনের জন্য ওই টাকাটা আমরা রাখছি বা জমা রাখছি বা ধার নিচ্ছি। সুদের হার বলতে কি, প্রতি 100 টাকায় 1 বছরে কত টাকা তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে সুদ। সুদ মানে কি? সুদ মানে হচ্ছে অতিরিক্ত টাকা। আর সুদ আসল মানে হচ্ছে কি, মূলধন প্লাস সুদ। এই সবকটা জিনিসই আমি ডিটেলসে সরল সুদের পার্ট 1-এ বুঝিয়েছি, যেটা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। আচ্ছা, সরল সুদের চ্যাপ্টারে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কি, মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, অর্থাৎ কি শর্টকাটে আমরা যদি বলি পিটিআর বাই 100। আমরা যদি শর্টকাটে বলতে চাই তাহলে পিটিআর বাই 100 আমরা বলি, যেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু, তাই তো, আই ইজ ইকুয়াল টু আমরা বলে থাকি পিটিআর বাই 100। আগের দিনের ক্লাসে আমরা 10 দাগ অবধি করেছিলাম, আজকে আমরা করব 11 দাগ থেকে শুরু করব আমাদের অঙ্ক। দেখো 11 দাগের অঙ্কে কি বলছে, বলছে বার্ষিক 8% সরল সুদের হারে। তাহলে সরল সুদের হার আর তুমি কত বলবা, যে 8%, ঠিক আছে। আচ্ছা, সুদে সরল সুদে কত বছরে মানে কি সময়, অর্থাৎ কি টি আমি যে কত জানি না। 600 টাকার সুদ, 600 টাকার সুদ মানে কি, মূলধনের কথা বলছে। এই 600 টাকা হচ্ছে আমাদের কি, মূলধন। সুদ কত বলছে, 168 টাকা হলে সময় কত হিসাব করতে আমাকে বলছে, তাই তো। তাহলে সুদ অর্থাৎ আয়, আয় আমি কি বলবো, বলবো যে 168 টাকা। তাহলে আমাদের টি বার করতে হবে। তাহলে তুমি বলবে অতএব পি টি আর বাই 100 ইজ ইকুয়াল টু কি, আই, অর্থাৎ কি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি এর মান লিখবো 600 ইন্টু টি এর মান বার করতে হবে, আই আর কত 8% বাই 100, আর এদিকে হয়ে গেল 168। কাটাকুটি যদি করি, 0 0 কাটলো, 8 দিয়ে যদি কাটি তাহলে কত হলো, 8 দুগুণি 16, 8 অক্ষে 8। 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণি 6, 3 দিয়ে 3 সাতা 21। তাহলে টি ইজ ইকুয়াল টু বলতে পারবে, দুইটা গুণ অবস্থায় চলে এপাশে গেলে ভাগ হয়ে যাবে, 7/2। আর এই 7/2 কে আমরা লিখতে পারি 3 পূর্ণ 1/2, অর্থাৎ কি 3 বছর 6 মাস। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে, 3.5 বছর, অর্থাৎ কি 3 বছর 6 মাস। পরের অঙ্কে আসি 12 দাগ। 12 দাগে বলছে যে বার্ষিক 10% হার সরল সুদে। তাহলে এগেইন আমরা আর সমান সমান কি লিখে নেব, 10%। 800 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাই তো। তাহলে পি ইজ ইকুয়াল টু কত বলে নেব, যে 800 টাকা জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পেয়েছে। আচ্ছা, সুদে আসল অর্থাৎ কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আর আসল মিলে হয় হচ্ছে অ্যামাউন্ট, তাই তো, ইংরেজিতে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সেটা কত বলছে, বলছে 1200 টাকা। তাহলে লিখলাম 1200 টাকা। বলছে যদি হয় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা দেওয়া ছিল হিসাব করি, তাই তো। ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা দেওয়া ছিল হিসাব করি। টি ইজ ইকুয়াল টু কত আমাদেরকে বার করতে হবে, তাই তো। টি ইজ ইকুয়াল টু কত আমাদের বার করতে হবে। তাহলে তুমি বলবে যে আই ইজ ইকুয়াল টু কত, তুমি বলবে যে আই সমান সমান, তুমি বলবে যে আই হলো অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অর্থাৎ কি মূলধনের থেকে এই সুদ আসলের থেকে যদি এই মূলধন বাদ দিয়ে দিই তাহলেই পড়ে থাকে আয়, অর্থাৎ কি সুদ পড়ে থাকে। তাহলে
আমার সুদ আসল হচ্ছে 1200 টাকা আর মূলধন হচ্ছে 800 টাকা, তাহলে আয় আমি সুদ পেয়ে গেলাম কত টাকা? 400 টাকা। তাহলে এবারে যদি ফর্মুলায় ফেরি, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, তাহলে আই সমান সমান কত পাবো? আই সমান সমান পাবো 400 টাকা লিখবো আয়ের জায়গায়, পি এর জায়গায় লিখবো কত? 800 টাকা। টি, টিটাই আমাদেরকে বার করতে হবে। আর কত? 10%, নিচে কত? 100। শূন্য শূন্য কাটলো, যদি আমি কাটি 4 দিয়ে কাটি তাহলে 4 দুগুণে 8, আর এদিকে 4 একশো 400, তাই তো? 4 একশো 400। যদি এই 10 দিয়ে কাটি তাহলে 10 10 100, তাহলে এখানে কত হয়ে গেল? 10। আর 2 দিয়ে যদি কাটি তাহলে হয়ে গেল 5 দুগুণে 10, অর্থাৎ কি টি ইজ ইকুয়াল টু 5 বছর। এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক 13 দাগ। 13 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 13 দাগের অঙ্কে বলছে যে একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা পাওয়া যায়। 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা পাওয়া যায়। 4 বছরে সুদে আসলে 6,200 টাকা পাওয়া যায়। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে 7 বছরের, তবে সুদ আসল মানে কি? সুদ আসল মানে হচ্ছে, সুদ আসল মানে হচ্ছে কি সুদ আর আসল মিলে সুদ আসল, তাই তো? তাহলে তুমি বলবে যে আসল প্লাস 7 বছরের সুদ, আসল প্লাস 7 বছরের সুদ, এই দুটো মিলে কত টাকা হয়? তুমি বলবে যে 7,100 টাকা। ঠিক আছে? আবার তুমি বলবে যে আসল প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত? 6,200 টাকা। তাহলে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে যোগ করি তাহলে নিচের এগুলো কি চিহ্ন সব চেঞ্জ হয়ে যায়, প্লাসটা কি মাইনাস হয়ে যাবে, সব প্লাস কিলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আসল আর আসল কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? 7 থেকে 4 বিয়োগ করলে পড়ে থাকবে 3 বছর। 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হবে? 900 টাকা। 3 বছরের সুদ কত হয়ে যাবে? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে তুমি বলো? তুমি বলবে যে 1 বছরের সুদ হবে 900/3 টাকা। ঠিক আছে? তাহলে 4 বছরের সুদ কত হবে? আমরা 4 বছরেরটাও বার করতে পারি, আমরা 7 বছরেরটা বার করতে পারি, যেটা খুশি। তাহলে আমি যদি 4 বছরেরটা বার করি তাহলে কত হবে? 900/3 ইন্টু 4। তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 300 ইজ ইকুয়াল টু কত? 1200 টাকা। ঠিক আছে? তাহলে 4 বছরের সুদ কত পাওয়া গেল? 1200 টাকা। 4 বছরের সুদ 1200 টাকা। তাহলে বলছে তাহলে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি, তাই না? তাহলে মূলধন কত? তা তুমি বলবে 4 বছরের সুদ আসল কত ছিল? সুদ আসল ইজ ইকুয়াল টু ছিল 6,200 টাকা। তাহলে 4 বছরের মূলধন কত হবে? 4 বছর না লিখলে হবে, মূলধন লেখো, যে মূলধন হবে। তাহলে মূলধন, মূলধন কত হবে? তুমি বলবে অ্যামাউন্ট, অর্থাৎ কি সুদ আসলের থেকে যদি আমি সুদটাকে বার করে দিই তাহলেই পেয়ে যাব আমি অ্যামাউন্ট। তাহলে 5,000 টাকা হচ্ছে আমার কি? মূলধন। তাহলে প্রথম অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেছি যে 5,000 টাকা হচ্ছে আমাদের মূলধন। ঠিক আছে? এবার বলছে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। সুদের হার, তাহলে তুমি বলবে অতএব আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই মানে কত? আই মানে 4 বছরের সুদ কত? 1200 টাকা লেখো। পি মানে কত? পি মানে 5,000 টাকা লেখো। টি মানে কত? 4 বছরের কথা বলছে, তাহলে 4 লেখো। আর রেট অফ ইন্টারেস্ট বার করব, আর 100 নিচে, তাহলে শূন্য শূন্য কাটলো। 4 দিয়ে যদি কাটি তাহলে 3 এ 4ই 12, অর্থাৎ কি 300 হয়ে গেল। শূন্য শূন্য এখানেও কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 ছক 30, অর্থাৎ কি আর ইজ ইকুয়াল টু
6% দাঁড়ালো। তাহলে সুদের হার কত দাঁড়ালো? 6%। সুদের হার দাঁড়ালো 6%। চলে আসবো পরবর্তী অঙ্কে, 14 দাগ। 14 দাগে বলছে যে একই সময়ে অমল রায় ব্যাংকে বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি রায় পোস্ট অফিসে কত টাকা করে রেখেছে? 2000 টাকা করে জমা রেখেছেন। ঠিক আছে, একজন পোস্ট অফিসে টাকা জমা রেখেছে, একজন ব্যাংকে টাকা জমা রেখেছে। তাহলে আমি এদিকে লিখছি যে ব্যাংক, আর এদিকে লিখছি যে পোস্ট অফিস, এদিকে লিখছি পোস্ট অফিস। তাহলে ব্যাংকে যে টাকাটা রেখেছেন কত টাকা? 2000 টাকা। তাহলে আর পোস্ট অফিসে কত টাকা রেখেছে? 2000 টাকা। তাহলে এইটাই আমাদের কি? মূলধন। এটাই আমাদের মূলধন। 3 বছর পর সুদ সহ যথাক্রমে এত টাকা এবং এত টাকা ফেরত পান। আচ্ছা, তাহলে বলে সুদ সহ বলেছে, তার মানে কি অ্যামাউন্টের কথা বলে দিয়েছে না? তার মানে অ্যামাউন্ট ব্যাংকে কত পায়? 2360 টাকা, আর পোস্ট অফিসে সুদ আসলে পায় 2480 টাকা। তাহলে এখান থেকে ব্যাংকের সুদ মনে করো I1 ধরলাম, I1। তাহলে ব্যাংকের সুদ কত হবে? তুমি বলবে যে অ্যামাউন্টের থেকে প্রিন্সিপালটা বিয়োগ দিয়ে দেবে। তাহলে হয়ে গেল কত? 360 টাকা ব্যাংকের সুদ। আর এখানে মনে করো I2, তাহলে পোস্ট অফিসের সুদ কত হবে? 2480 থেকে 2000কে বিয়োগ দিয়ে দেবে, তাহলে 480 টাকা। 480 টাকা। এবার বলছে যে ব্যাংক এবং পোস্ট অফিসের শতকরা সুদের হারের অনুপাত নির্ণয় করো। তার মানে কি? যদি ব্যাংকের সুদ মনে করো R1 আর পোস্ট অফিসের সুদ মনে করো R2, তাহলে বলছে এই R1 আর R2 বার করো এবং R1 R2 এর অনুপাত বার করো, তাই না? এদের অনুপাত বার করো। তাহলে R1 R2 বার করি, তাহলে ফর্মুলা কি? এটা আমাদের কি বার করতে হবে, তাই তো? তাহলে ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে বলবো যে I1 ইজ ইকুয়াল টু PT R1 বাই 100। তাহলে I1 এর জায়গায় কত লিখবা? 360। I1 এর জায়গায় কত লিখবো? 360। P সমান সমান কত? P সমান সমান 2000 টাকা। T সমান সমান কত? T সমান সমান হচ্ছে 3 বছর। তাহলে সময় তো দুজনের ক্ষেত্রেও সেমই আছে, এর ক্ষেত্রেও সময় সেম, এর ক্ষেত্রেও সময় সেম, কারণ কি দুই জায়গাতেই সেম সময়ের জন্য টাকা রেখেছিল উনি, তাই না? তাহলে আর রেট অফ ইন্টারেস্ট, তাহলে R1 বার করবো বাই 100। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে গেল। 20 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 18 দুগুণি কত? 36, তাই না? আর 3 দিয়ে যদি কাটি তাহলে 3 6 18। তাহলে R1 বেরিয়ে গেল 6%। R1 কত বেরিয়ে গেল? 6%। এবার দেখি R2 কত? তাহলে তুমি বলবে I2 ইজ ইকুয়াল টু PTR2 বাই 100। R2 মানে কি? যেহেতু ব্যাংক পোস্ট অফিসের সুদের হার আলাদা হবে, এই জন্য আমি R2 ধরে নিচ্ছি। পোস্ট অফিসের সুদের হার আলাদা হবে, এই জন্য আমি R2 ধরে নিলাম। আচ্ছা, তাহলে I2 কত বলো? তুমি বলো 480 ইজ ইকুয়াল টু মূলধন কত আমাদের? 2000 টাকা। টি সময় কত? 3 বছর। R2 আমাদের বার করতে হবে বাই 100। তাহলে এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটলো, এখান থেকে একটা শূন্য কাটলো। 3 দিয়ে কাটলে কত? 2 দিয়ে কাটলে কত হবে? 24 দুগুণি 48, আর 3 দিয়ে যদি কাটো তাহলে হবে 3 8 24। তাহলে R2 সমান সমান কত হয়ে গেল? 8%। তাহলে এটা 6%, এটা 8%। তাহলে এবার লিখবে অতএব, তাহলে লেখাটা কি হবে? যে ব্যাংক ও পোস্ট অফিস, কি লিখবে? ব্যাংক ও পোস্ট অফিস এর সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত। তাহলে কি বলবা? R1 ইস টু R2। তাহলে বলবা যে 6:8। ছোট করলে কত হবে? 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 4 দুগুণি 8। তাহলে 3:4 হচ্ছে আমাদের অ্যান্সার। 3:4 হচ্ছে আমাদের অ্যান্সার। প্রমোদাগের অঙ্কে বলছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময়
15,000 টাকা ধার করে। কত টাকা? 15,000 টাকা ধার করে। তার মানে যে টাকাটা ধার করে সেটাই আমাদের কি? মূলধন। তাহলে আমরা P সমান সমান প্রথমেই লিখে নিতে পারছি যে 15,000 টাকা। যখনই আমরা বুঝে যাব তখনই আমরা লিখে নেব ফটাফট। আচ্ছা, তারপরে তারপরে বলছি যে 5 বছর পর বলছে কত বছর পর? 5 বছর পর সেই ধার শোধ করতে গিয়ে সমিতিকে কত টাকা দিতে হলো? 22,125 টাকা দিতে হলো। তোমার যে টাকাটা দিতে হলো টোটাল, সেটা আমাদের কি অ্যামাউন্ট, সেইটাই আমাদের কি অ্যামাউন্ট, অর্থাৎ কি সুদ আসলের কথা বলছে। টাইম কত? 5 বছর। টাইম 5 বছর। তাহলে বলছে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। আর নির্ণয় করতে বলছে। একদম সহজ। তাহলে এখান থেকে আমরা আয়টা বার করে নেব। আয় বার করতে গেলে কি বলবো? তুমি বলবা যে অ্যামাউন্ট যা আছে তার থেকে বিয়োগ দিয়ে দেবে মূলধনটা। তাহলে বিয়োগ করলে কত হবে? 5, 2, 1, 7, তাহলে 7,125 টাকা হবে। কত টাকা হবে? 7,125 টাকা। তাহলে তুমি বলবে যে আই সমান সমান PTR বাই 100। তাহলে আয়ের জায়গায় কত বসাবে? 7,125। পি আমাদের কত বলো? 15,000 টাকা হচ্ছে আমাদের পি। টি টি হচ্ছে 5 বছর। আর আমাদের বের করতে হবে, নিচে দিলাম 100। শূন্য শূন্য কেটে গেল। দেখো, যদি আমি 5 দিয়েই প্রথমে কাটি এটাকে, তাহলে কত হবে বলো? 5 অক্ষে 5, 3 30, 5 ছক 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 2 21, 4 5 20, 1 12, 5 দুগুনি 10, 2 25, 5 5 25। ঠিক আছে। আবার যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 3 5 15 থেকে 30 হয়ে যাবে এদিকে। আর এদিকে কত হবে? 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 4 42, 5 8 40, 2 25, 5 5 25 হয়েছে। আবার 5 দিয়ে কাটো তাহলে কত হবে? 5 ছক 30। আর এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, 2 5 5 25, 3 35, 5 7 35, 5 7 35। তাহলে 3 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? দেখো তো, 3 দুগুনি 6। আর এখানে 3 দিয়ে কাটলে 3 19 57, 3 19 57। তার মানে আর ইজ ইকুয়াল টু আসছে যে 19/2। আর ক্যালকুলেশন যদি আমি করি, 2 দিয়ে ভাগ করব 19কে, তাহলে কত? 9 দুগুনি 18। তাহলে 9.1/2, 9.1/2% হচ্ছে আমাদের অ্যান্সার। 9.1/2% আমাদের অ্যান্সার। চলে আসবো পরের অঙ্ক, 16 দাগ। দেখো 16 দাগের অঙ্কে আমাদেরকে কি বলছে। 16 দাগে বলছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর 1,00,000 টাকা পেয়েছিলেন। 1,00,000 টাকা পেয়েছিলেন। ওই টাকার কিছু অংশ তিনি ব্যাংকে, কিছু অংশ তিনি পোস্ট অফিসে রাখেন। কিছু অংশ ব্যাংকে রেখে দেয়, কিছু অংশ পোস্ট অফিসে রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পায়। ভালো করে আগে বোঝো বিষয়টা কি বলছে। বলছে যে 1,00,000 টাকা ছিল। এই 1,00,000 টাকা উনি কিছু টাকা ব্যাংকে রেখেছেন, কিছু টাকা পোস্ট অফিসে উনি রেখেছেন। ঠিক আছে। আমি যদি ধরে নিই যে একটা টাকা, মনে করো এক্স টাকা ব্যাংকে, ওয়াই টাকা পোস্ট অফিসে রেখেছে, তাহলে তুমি বলবো যে এক্স প্লাস ওয়াই, এই দুটো টাকা মিলেই তো 1,00,000 টাকা হয়। একদম ঠিক, এটা বোঝা গেছে। এইবার বলছে যে তিনি এই টাকাটা আর এই টাকাটার থেকে যে সুদটা পেতেন, সেই সুদটা কত? 5,400 টাকা, তাই না? তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো যে ব্যাংকের থেকে নিশ্চয়ই একটা সুদ পেতো, মনে করো সেটা I1। আর পোস্ট অফিসের থেকে সুদ পেতো, মনে করো সেটা I2। তাহলে এই I1 আর এই I2, এই দুটো মিলেই তো এই 5,400 টাকা হয়। এই দুটো মিলেই তো 5,400 টাকা হয়, হ্যাঁ কি না? আর একবার ভালো করে বলছি, শোনো ভালো করে, যে বইতে বলছে যে তিনি মোট সুদ পান কত? 5,400 টাকা। তাহলে ব্যাংকের থেকেও কিছু সুদ পায়, পোস্ট অফিস থেকেও কিছু সুদ পায়। তাহলে ব্যাংকের যা সুদ সেটা যদি I1 হয়, পোস্ট অফিসের সুদ মনে করো I2 হয়, তাহলে I1 আর I2 মিলেই কত? 5,400। তাহলে আমাদের ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ, এই দুটো আমাদেরকে বার করতে হবে। এই দুটো বার করে আমরা যোগ করে দেবো, বার করতে পারলেই হয়ে যাবে। তাহলে এই দুটো বার করে আমরা বলতে পারবো এই দুটোর যোগফল কত? 5,400। ঠিক আছে। তাহলে আমরা
অঙ্কটা শুরু করব কিভাবে একটুখানি দেখে নাও। তাহলে প্রথমে আমরা লিখব ধরি ধরি ব্যাংকে তিনি এক্স টাকা রাখেন ও পোস্ট অফিসে ওয়াই টাকা রাখেন। তাহলে ব্যাংকে কয় টাকা রাখে? এক্স টাকা। আর পোস্ট অফিসে কয় টাকা রাখে? ওয়াই টাকা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? অতএব এক্স প্লাস ওয়াই এই দুটো টাকা মিলেই কত টাকা হয়? 1,00,000 টাকা হয়ে যায়। কারণ কি ওই 1,00,000 টাকাকে উনি ভাগ করে রেখেছেন, ওই 1,00,000 টাকাকে উনি ভাগ করে রেখেছিলেন। তাহলে এটা আমাদের কত নম্বর? 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 1 নং দাও। ঠিক আছে, এবার তুমি এক পাশে ব্যাংক লেখো, এক পাশে লেখো পোস্ট অফিস। ব্যাংক, পোস্ট অফিস। ঠিক আছে, বলো ব্যাংকে মূলধন কত? ব্যাংকে মূলধন কত? ব্যাংকের কত টাকা রাখেন? আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাংকে তিনি রাখেন, আমরা মূলধন কত ধরে নিয়েছি? এক্স টাকা। আচ্ছা, ব্যাংকেও 1 বছরের জন্য টাকা রেখেছিলেন, যেহেতু বার্ষিক বলছে, তাই না? 1 ইয়ার। আচ্ছা, আর ব্যাংকের সুদের হার কত? 5%। ব্যাংকের সুদের হার 5%। তাহলে আমাদের আয় বের করতে হবে। মনে করো I1 ধরে নিলাম, এটা আমাদের বার করতে হবে। তাহলে তুমি বলবে যে I1 ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে I সমান সমান I1 সমান সমান, তুমি পি কত বলো? পি হচ্ছে এক্স টাকা, টি কত? টি হচ্ছে 1 বছর, আর কত? 5% বাই 100। তাহলে I1 সমান সমান আমরা বলতে পারছি যে 5x বাই 100, এত টাকা। 5x বাই 100, এটা কি ব্যাংকের, এটা কি ব্যাংকের সুদ, তাই না? এটা হচ্ছে ব্যাংকের সুদ। এবার আমাদেরকে পোস্ট অফিসের সুদ বার করতে হবে, তাই তো নাকি? তাহলে পোস্ট অফিসের সুদ যদি আমরা বার করি, তাহলে তুমি বলবে পি, পোস্ট অফিসে পি কত ধরেছিলে? ওয়াই টাকা। টি, টি কত? টি হচ্ছে 1 বছর। আর রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট পোস্ট অফিসে 6%। আর I2 আমাদেরকে বার করতে হবে। তাহলে তুমি বলবে যে I2 সমান সমান পিটিআর বাই 100। এই একটাই ফর্মুলা, এই একটা ফর্মুলা দিয়ে অঙ্ক সব হয়ে যাবে। তাহলে I2 সমান সমান তুমি বলবে যে পি কত? পি হচ্ছে ওয়াই টাকা, টি কত? 1 বছর, আর কত? 6% বাই 100। তাহলে I2 ইজ ইকুয়াল টু আমরা পেলাম 6y বাই 100, 6y বাই 100। তাহলে দেখো ব্যাংকের সুদ পেয়ে গেলাম আর পোস্ট অফিসের সুদ পেয়ে গেলাম। তার মানে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ এই দুটো যোগ করলেই কত টাকা হবে? 5,400 টাকার সমান হবে। তাহলে আমরা পরের পেজে বলবো, তাহলে অতএব 5x বাই 100 এটা কি ব্যাংকের সুদ, আর 6y বাই 100 এই দুটো যোগ করলে কত হবে? 5,400। লসাগু কত হবে? দেখো লসাগু হবে 100, উপরে হবে কত? 5x প্লাস 6y ইকুয়াল টু 5,400। তাহলে তুমি বলবে যে 5x প্লাস 6y ইকুয়াল টু 5,400, তার সঙ্গে দুটো শূন্য অ্যাড হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, তাই না? 2 নং সমীকরণ। তাহলে এবার তুমি বলবে সমীকরণ 1 প্লাস 2 করে 2 করে পাই। তাহলে 1 নং সমীকরণ কত? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1,00,000 ছিল, আমরা অপনয়ন করবো এখানে, এটা 1 নং। আর x 5x প্লাস 6y ইজ ইকুয়াল টু কত? 5,40,000, 5,40,000। এটাকে 6 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে 6x, এটা কত হয়ে যাবে? 6y ইজ ইকুয়াল টু 6,00,000 টাকা হয়ে যাবে। আর এদিকে হয়ে যাবে 5x প্লাস 6y ইজ ইকুয়াল টু 5,40,000। তাহলে এবার যদি বিয়োগ করো, তাহলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে নিচে। তাহলে বিয়োগ যদি করি, তাহলে এটা কত পড়ে থাকবে? x পড়ে থাকবে। 6 থেকে 5 চলে কত পড়ে থাকবে? x। আর এটা প্লাস 6y মাইনাস 6y কেটে গেল, আর এখান থেকে বিয়োগ করলে কত পড়ে থাকবে?
কি বলবে 4টে শূন্য পড়ে থাকছে, 4 কত 10 হবে 6, তার মানে x ইকুয়াল টু কত বেরিয়ে গেল 6, x ইকুয়াল টু বেরিয়ে গেল 60,000 টাকা, x ইকুয়াল টু বেরিয়ে গেল 60,000 টাকা, 60,000 টাকা। তাহলে 1 নং এ x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, তাহলে x এর মান যদি বসাও তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত বলেছিলে যে 1 লাখ টাকা। তাহলে y ইজ ইকুয়াল টু তুমি বলবা যে 1 লাখ মাইনাস x, আর y ইজ ইকুয়াল টু এখান থেকে যদি 60,000 টাকা বাদ দিয়ে দাও তাহলে কত পড়ে থাকবে 40,000 টাকা, 40,000 টাকা। তাহলে আমরা ব্যাংকে রেখেছিলাম কত টাকা x টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলাম y টাকা। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিলাম, মূলধন কত পেলাম, ব্যাংকে 60,000 টাকা রেখেছিলাম আর পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছিলাম। অঙ্কে আমাদের কি চেয়েছিল, এই দুটোই চেয়েছিল যে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন, তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে ব্যাংকে, যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি তাহলে ব্যাংকে আমরা রেখেছিলাম 60,000 টাকা আর উনি 40,000 টাকা রেখেছিল পোস্ট অফিসে। বোঝা গেছে? চলে আসবো পরের অঙ্কে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের কত টাকা 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে জমা দিয়েছিলেন। একটি ব্যাংকের সরল সুদের হার 6% এবং অপর ব্যাংকের সরল সুদের হার 7%। বলছে 2 বছর পরে, কত বছর, 2 বছর পর তিনি সুদ বাবদ, মোট সুদ বাবদ কত টাকা 1280 টাকা পায়, মোট সুদ বাবদ 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, মোট সুদ বাবদ 1280 টাকা পায়, তাহলে কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন। ধরি তিনি ব্যাংকে x টাকা ও পোস্ট অফিসে y টাকা, পোস্ট অফিসে y টাকা রেখেছিলেন। পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন, y টাকা রেখেছিলেন। ভালো কথা। তাহলে তিনি ব্যাংকে x টাকা, পোস্ট অফিসে y টাকা রাখলে তাহলে আমি বলতে পারবো কি x প্লাস ওয়াই সমান সমান 10,000 টাকা, কারণ কি এই দুটো টাকা মিলেই তো, এই দুটো টাকা মিলেই তো আমার ব্যাংক আর পোস্ট অফিসে রাখা টাকার সমান হয়েছে, তাই না? এই 10,000 টাকাকে আমি আলাদা আলাদা জায়গায় রেখেছি, তাই তো? এবার আমরা লিখবো যে ব্যাংক, আরেক জায়গায় লিখবো যে পোস্ট অফিস, এক জায়গায় লিখলাম ব্যাংক, এক জায়গায় লিখলাম পোস্ট অফিস। তাহলে ব্যাংকের মূলধন কত, তুমি বলছো যে x টাকা, ব্যাংকের সুদের হার কত, তুমি বলবে যে 6%। ব্যাংকে কত সময়ের জন্য টাকা রেখেছিল, ব্যাংকে 2 বছরের জন্য টাকা রেখেছিল, ঠিক আছে? ব্যাংকে 2 বছরের জন্য টাকা রেখেছিল। সুদ তাহলে বার করতে হবে আমাদের I1, ঠিক আছে? তাহলে তুমি বলবে যে I1 সমান সমান PTR বাই 100। তাহলে I1 ইজ ইকুয়াল টু পির মান কত x, টির মান কত, টির মান কত 2, তার মানে কি 2 বছর, আর এর মান কত 6 বাই 100। তাহলে এখান থেকে আমরা I1 সমান সমান পেলাম 6 দুগুণী 12 x বাই 100। তেমনি করে আমরা যদি পোস্ট অফিসের ক্ষেত্রে দেখি তাহলে পোস্ট অফিসের মূলধন কত y টাকা ধরে নিয়েছি, পোস্ট অফিসে কত বছরের জন্য রেখেছিলেন 2 বছরের জন্য, পোস্ট অফিসের সুদের হার কত 7%। তাহলে পোস্ট অফিসে I2 অর্থাৎ কি সুদ কত হবে, তাহলে তুমি বলবে যে I2 সমান সমান PTR বাই 100। তাহলে I2 ইজ ইকুয়াল টু P মানে কত y, T মানে কত 2, আর মানে কত 7 বাই 100। তাহলে এখান থেকে I2 ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 7 দুগুণী 14y বাই 100। তাহলে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ, এই দুটো সুদ মিলেই উনি কত টাকা পেয়েছেন 1280 টাকা। তাহলে I1 প্লাস I2 করলেই আমাদের অ্যান্সার
আমরা একটা সমীকরণ তৈরি করে ফেলতে পারছি, তারপরে আমরা অপনয়ন করব। আমাদের অপনয়ন করতে গেলে দুটো সমীকরণ দরকার হয়। একটা সমীকরণ আমরা পেয়ে গেছি, এটা 1 নাম্বার দিয়ে দিলাম। আরেকটা সমীকরণ, এই দুটোকে যোগ করে আমরা একটা সমীকরণ বানাবো, তাই তো? তাহলে তুই বলবে যে অতএব I1 প্লাস I2 করে পায়, I2 করে পায় কি পাওয়া যাবে? I1 প্লাস I2 করলে কি পাওয়া যাবে? 12x বাই 100 14y প্লাস, তাহলে কি বলবো যে 12x বাই 100 প্লাস 14y বাই 100 ইজ ইকুয়াল টু 1280 টাকা, নাকি? 1280 টাকা। তাহলে লসাগু করলে কত পাবো? 100, উপরে পড়ে থাকবে 12, নিচে পড়ে থাকবে 14y ইজ ইকুয়াল টু 1280। তাহলে 12x প্লাস 14y ইজ ইকুয়াল টু 100 পাশে গুণ হয়ে যাবে, 1280 এর সঙ্গে 100 গুণ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমি দেখো 2 কমন নিতে পারছি। 2 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে বলবো? 6x প্লাস 7y ইজ ইকুয়াল টু 128, 3 খানা 0। তাহলে 6x প্লাস 7y, এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে? যদি ভাগ করে দাও তাহলে 6 দুগুণি 12, 4 দুগুণি 8, তাহলে 6000, 64,000 পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে এইটা আমাদের 2 নং সমীকরণ। এইটা আমাদের হলো কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব? 1 এবং 2 যোগ করব। অপনয়ন পদ্ধতিতে 1 এবং 2 যোগ করার চেষ্টা করব। তাহলে এইটা আমাদের কত সমীকরণ? 2 নং সমীকরণ। তাহলে বলবো যে 1 যোগ 2 করে 1 যোগ 2 করে পাই। তাহলে তুমি বলবা যে x প্লাস y ইজ ইকুয়াল টু 10,000। আর দিকে বলবা 6x প্লাস 7y ইজ ইকুয়াল টু 64,000। পরের লাইনে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নং এর সঙ্গে ম্যাচ করার জন্য যে কোনো একটা ম্যাচ করো। তুমি মনে করো এই x টা ম্যাচ করবে, তাহলে এখানে 6 দিয়ে গুণ করো, আর এখানে 1 দিয়ে গুণ করে দিলেই হবে। তাহলে এটা কত হয়ে যাবে বলবে? 6x প্লাস 6y ইজ ইকুয়াল টু 60,000 ইজ ইকুয়াল টু 60,000। 6x প্লাস 7y ইজ ইকুয়াল টু 64,000 ইজ ইকুয়াল টু 64,000। তাহলে চিহ্ন সবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি মাইনাস, এটা প্লাস থাকলে মাইনাস, এটা প্লাস থাকলে মাইনাস। তাহলে বিয়োগ করলে কত হবে? মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 4,000। তাহলে দুপাশ থেকে মাইনাস উড়ে গেলে কি থাকবে? ওয়াই ইজ ইকুয়াল টু 4,000 টাকা। তাহলে ওয়াই মানে আমরা কি ধরেছিলাম? ওয়াই মানে আমরা ধরেছিলাম যে পোস্ট অফিসে রেখেছিলেন ওয়াই টাকা, তাই না? তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন? 4,000 টাকা। তাহলে অতএব আর এক্স মানে আমরা তাহলে কি বলতে পারবো? এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি বলতে পারবো? 10,000 টাকার থেকে 4,000 টাকা বিয়োগ, কারণ 10,000 টাকা টোটাল ছিল 10,000 টাকা, তাই না? তার মানে 6,000 টাকা ব্যাংকে আর 4,000 টাকা পোস্ট অফিসে তিনি রেখেছিলেন। তাহলে অতএব তিনি ব্যাংক ও পোস্ট অফিসে যথাক্রমে, মানে কি ব্যাংকেরটা আগে পোস্ট অফিসেরটা পরে লিখছি, যথাক্রমে 6,000 ও 4,000 টাকা রেখেছিলেন। 6,000 এবং 4,000 টাকা রেখেছিলেন। আজকের ক্লাস এই অবধি সমাপ্ত থাকলো। আশা করি তোমাদের ক্লাসটা সবারই ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। বিশেষ করে কমেন্ট করবে, কারণ কি কমেন্ট এমন একটা বিষয়বস্তু যেখান থেকে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যাটা কি, তোমরা কি বুঝতে পারছো আমার ভাষা, তোমরা কি আমার টেকনিক বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে আরো মেহনত করতে হবে, আরো কষ্ট করতে হবে, যাতে করে আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি। তো সাবস্ক্রাইব, লাইক এগুলো হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে কমেন্ট। অবশ্যই 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 কমেন্ট করো এবং লাইক করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং অবশ্যই এই রকম ভিডিও পরপর পেতে থাকার জন্য
সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।